আরও একটা নিউট্রি টক শোর এপিসোড নিয়ে হাজির আমি রুতলিন এবং আমার সঙ্গে রয়েছেন ডায়েটিশিয়ান সঙ্গীতা। নমস্কার রুতলিন দি। নমস্কার সকলকে জানাই, এবং সকলেই আমরা একটু বেশি হেলথ কনসিয়াস হয়ে পড়েছি হয়তো এই মাসে, কারণ উইথ দিস সেপ্টেম্বর ইজ দি পোষণ মান্থ অথবা নিউট্রিশন মান্থ। তো মানে এই সময় কি তোমরা একটু এক্সট্রা বিজি হয়ে পড়ো নাকি মানে সকলেই একটু বেশি নিউট্রিশন কনসিয়াস হয়ে যায়? একদমই, আমরা চাই যে এই মাসটা যেহেতু এটা রাষ্ট্রীয় পোষণ মান্থ, তো এই মাসে আমরা চাই যে সবাইকে নিউট্রিশন সম্বন্ধে বা স্বাস্থ্য সম্বন্ধে আরও একটু বেশি করে সচেতনতা যাতে আমরা সবাই মিলে বাড়িয়ে দিতে পারি। সেই জন্য হ্যাঁ, বিজিনেস তো একটু থাকেই এই সময়। ওকে, তাহলে এই বছর থিমে যেটা দেখলাম সেটা হচ্ছে যে অনেকগুলো বিষয়কে কিন্তু কেটার করা হচ্ছে, শুধু একটা থিম নয়। তবে বেসিক যেটা আইডিয়া সেটা হচ্ছে যে রাইট খাবার একদম শুরু থেকেই শুরু করো আর কি। এটা আমার, যদি আমি খুব ভুল করি তুমি আমাকে প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং। তো আজকে বরং আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বলে আমি ভেবেছি, সেটাই দেখলাম যে এবারের থিমের প্রথম বিষয় সেটা হচ্ছে অ্যানিমিয়া। একদমই তাই। তো রক্ত শূন্যতা বা রক্ত স্বল্পতা এই বিষয়টা প্রথমেই মানে কি, মানে কারোর শরীরে একদম রক্ত নেই এটা তো মানে জাস্ট ভাবা যায় না আর কি। তো এটা এর সঙ্গে হাউ ইজ দিস কানেক্টেড টু রেড ব্লাড সেলস অ্যান্ড হোয়াইট ব্লাড সেলস, তুমি একটু যদি আমাদের বোঝাও। হ্যাঁ, আমাদের শরীরে যখন রেড ব্লাড সেল কমে যায় শরীরে অনেকটাই, তখন তার মাত্রাটা যখন কম হয়ে যায় তখন আমরা তাকে অ্যানিমিয়া বলি। এবার আমরা মেল এবং ফিমেল দুটোর মধ্যে কিন্তু অ্যানিমিয়া দেখি, আর বাচ্চাদেরও কিন্তু অ্যানিমিক বাচ্চারা থাকতে পারে। এবং আমাদের দেখে নিতে হবে কিছু কিছু ব্লাড টেস্ট করে বা কিছু করে দেখে নিতে হবে যে আমাদের বডিতে কতটা হিমোগ্লোবিন রয়েছে, প্যারামিটার্স কতটা রয়েছে ব্লাডে। তো মেয়েদের দেখে নিতে হবে, তো তারা মোটামুটি 12 থেকে 15.5 হ্যাঁ mg/dl তাদের হতে হবে, এবং পুরুষদের হতে হবে 13.5 থেকে 17.5-এর মধ্যে। তো তার কম যদি কারোর হয় তাহলে ধরে নিতে হবে যে তার অ্যানিমিয়া রয়েছে ব্লাডে। ওকে, আর একটা সহজ পদ্ধতি যেটা আমরা ছোটবেলায় স্কুল থেকে শিখেছি সেটা হচ্ছে ওই হাতটাকে একটু টেনে ধরা, তারপরে লাল হয়ে থাকছে না সাদা হয়ে থাকছে। অনেক সময় আমাদের লোয়ার আইলিড গুলো, ইনার আইলিডটা একটু চেক করে ডাক্তাররা, যে দেখার জন্য যে ইমিডিয়েট চেক করে যে রক্ত স্বল্পতা আছে কিনা। তো সেটা দিয়েও দেখতে পারেন। ওখানে পিঙ্কিশ ভাব যদি খুব কম থাকে, যদি ফ্যাট ফেটে হোয়াইট রঙের একদম থাকে, যেরকম চিকেন সেদ্ধ করলে আমরা যে কালারটা পাই, তো সেরকম হলে বুঝে নিতেই হবে যে মানে অনেক কারণে এই রক্ত অল্পতা হচ্ছে এবং সেটার জন্য ট্রিটমেন্ট করতে হবে তখন। রাইট, মানে পেল স্কিন দেখলেই যে অ্যানিমিয়া তা নয়, বাট ওয়ান অফ দি সিম্পটমস বলে একদম ধরে নেওয়া যায় যে অনেকে অনেক সাদা ফ্যাটপেটে হয়তো হতেই পারে, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সে ফর্সা হতে যাচ্ছে। হয় না, অনেককে আমরা দেখি যে স্কিন টোনটা এরকম ছিল না, আস্তে আস্তে ফর্সা হচ্ছে উইদাউট এনি আউটসাইড কোনো থিং না ইউজ করে পেল হয়ে যাচ্ছে মুখটা। তাদেরকে দেখেও কিন্তু বলতে পারি যে এটা হচ্ছে। আরেকটা যেটা কারণ, মানে আরেকটা যেটা আপনারা লক্ষণ বুঝতে পারবেন, অনেকের নখটা না চামচের মতন হয়ে যায়, নখের আকারটা চৌকো স্কোয়ার চামচের মতন হয়ে যায়। তো এটা অনেক সময় জেনেটিক্যালি হতে পারে, যেমন অ্যানিমিয়াও জেনেটিক্যালি হতে পারে। কিন্তু এইটা দেখে বোঝা যায় যে নখগুলো ভালো সোজা সোজা ছিল, নখের সাইডগুলো উঠে যাচ্ছে এবং চৌকো শেপের হয়ে যাচ্ছে। সেটা দেখেও আমরা বুঝতে পারি যে মানুষটির অ্যানিমিয়া রয়েছে। ওকে, তাহলে এটা বুঝতে পারলাম, কয়েকটা সিমটমস আমরা জানলাম। তবে যেখানে তুমি বললে যে জেনেটিক হতে পারে, তো এই রক্ত শূন্যতা বা রক্ত স্বল্পতা জেনেটিক্যালি মানে মায়ের একটা অ্যানিমিক টেন্ডেন্সি ছিল, তার জন্য কি ছেলে মেয়েরও হতে পারে? হতেই পারে, হ্যাঁ। তো অনেক সময় থ্যালাসেমিয়াও যেটা আমরা দেখে থাকি এক ধরনের রক্ত শূন্যতা বা রক্ত স্বল্পতারই একটা ইঙ্গিত দেয় আমাদের। তো সেখান থেকে আরও অনেক রকম জেনেটিক্যালিও তাদের ডিফর্ম অনেক সময় ব্লাড সেলগুলো থাকে, তো সেখান থেকেও কিন্তু আসতে পারে। তার জন্য কি দরকার, গর্ভবতী মা যারা জানতে পেরেছেন যে তাদের রক্ত স্বল্পতা, তাদের সেই সময় একটু বেশি নজর নিয়ে খাওয়া দাওয়া করা উচিত এবং সুস্থ থাকার চেষ্টা করা উচিত, অনেক রকম অনেক কিছু নিয়ে, যাতে এই বাচ্চাদের পরবর্তী জেনারেশনটা সুস্থ হয়। অ্যাবসলিউটলি। তাহলে এখানেই আসতে হয় গর্ভবতী মায়ের কথায়। আমরা জানি এমনিতেই ডাক্তার প্রেসক্রিপশনে ফলিক অ্যাসিড এবং সাপ্লিমেন্টসের কথা বলেন, আয়রন
ডেফিসিয়েন্সি যাতে না দেখা দেয় সেই দিকে বিশেষভাবে নজর রাখেন ডাক্তাররা। তবুও বলবো বিশেষভাবে যদি গর্ভবতী মায়েদের জন্য তুমি যদি বলো যে তাদের কি করণীয়? প্রথমত সাপ্লিমেন্টেশন ইজ ভেরি মাচ নিডেড। এখন ফলিক অ্যাসিড আর আয়রন ট্যাবলেটস তো খেতেই হবে, এবং এগুলো কিন্তু রোজ খেয়ে যেতে হয় মায়েদের, এবং তার সাথে কিছু হিমোগ্লোবিন এনহ্যান্সার কিছু ফুডস নিয়ে যেতে হবে। আর বডিতে দেখতে হবে যে কোনো রকম কোনো অন্যরকম খাবার মানে কার্বোহাইড্রেট প্রোটিনের যাতে কোনো ডেফিসিয়েন্সি না থাকে। সেটাও কিন্তু বডিতে যখনই প্রোটিন ডেফিসিয়েন্সি মাদারদের থাকে আমরা তখন দেখি যে আয়রনটা ফর্মই করে প্রোটিন না, আয়রন হিমোগ্লোবিনটা অ্যাজ আ প্রোটিনই আমরা দেখতে পাই। তো এটাও কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রোটিন যারা একদমই ইন্ডিয়ান ডায়েটে একদমই প্রোটিনটা থাকে না, ভেজিটেরিয়ানদের তো খুবই কম থাকে সোর্স, আর ননভেজরাও অনেক সময় ল্যাক করে যায়। হ্যাঁ, তো সেই সময় আমাদের দেখে নিতে হবে যে প্রোটিনটা যেন পার কেজি বডি ওয়েটে 1 গ্রাম থাকে, আর যারা গর্ভবতী মা তাদেরকে একটুখানি বেশি প্রোটিন আরও 2.25 গ্রাম করে কিন্তু পার ডেতে এক্সট্রা নিতে হবে, মানে পার 10 কেজিতে একটু এক্সট্রা নিতে হবে। হ্যাঁ, তো এটা আমরা যেটা বলে থাকি যে এই প্রোটিন কোয়ান্টিটিটা যেরকম আমরা 1 গ্রাম করে নিচ্ছি সেটা হাইয়েস্ট আমরা নিতে পারি মায়েদের ক্ষেত্রে 1.5 গ্রাম করে পার কেজি বডি ওয়েটে। আর না হলে যাদের আরও বেশি মানে হয় না অনেকে খুব লিন থাকে, তো তাদেরকে আমরা বলে থাকি যে আপনারা 1.8 গ্রাম পার বডি ওয়েটে প্রোটিন নিন। এটা জেনারেল একটা ফিটনেসে আমরা বলে থাকি। আচ্ছা, মায়েদের একটু এক্সট্রাই কেয়ার নিতে হয় এই সময়, বিশেষ করে এই ব্যাপারে। তো আমরা যেটা জানি জেনারেলি মানে গর্ভবতী মায়েদের এবং মেয়েদের বিশেষ করে বলা হয় যে একটুখানি কাঁচকলা, থোর, মোচা এগুলো খেলে নাকি রিচ ইন আয়রন কন্টেন্ট। এটা কি সত্যি? না, এটা তো সত্যি যে ওগুলোর মধ্যে আয়রন কন্টেন্ট বেশি থাকে, কিন্তু কি হয় ওর মধ্যে অ্যান্টিনিউট্রিয়েন্ট এতটা পরিমাণে বেশি থাকে যে আমাদের যে মিনারেলসগুলো ওখানে রয়েছে মানে ইনক্লুডিং আয়রন সেগুলো কিন্তু বডিতে ঠিকভাবে অ্যাবজর্পশন হতে দেয় না। মানে কোনো লাভ নেই ওগুলো খেয়ে? কোনো লাভ হয় না, ইভেন যেটা হয় কনস্টিপেশন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে কাঁচকলা তো কনস্টিপেশনের একটা কারণ, সেটা হ্যাঁ বিকজ অফ দ্য আয়রন, তাই জন্যই কনস্টিপেশনটা। যখন আমরা আয়রন ট্যাবলেটও নিই তখন অনেক মানুষের আমরা দেখে থাকি যে কনস্টিপেশনটা হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু এই রকম খাবার যেটা ব্যানানার পুরোটাই যদি আমি ধরে নিই, থোর থেকে, মোচা থেকে বা কাঁচকলা থেকে, এগুলোতে কিন্তু আয়রনের কন্টেন্ট প্রচুর পরিমাণে থাকে, কিন্তু খেলে সেরকমভাবে আয়রন বডিতে পাওয়া যায় না, বরং হিতে বিপরীত কনস্টিপেশন এসে যেতে পারে। সো উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। আচ্ছা, আরেকটা বিষয় আমার যেটা ভীষণ মনে হয় সেটা হচ্ছে যে মহিলাদের কিন্তু প্রত্যেক মাসে একটা পিরিয়ডের সময় উই লুজ ব্লাড ফ্রম আওয়ার বডি। তো এই ক্ষেত্রে হাউ টু ডিল উইথ ইট? না হলে তো অ্যানিমিক হয়ে যাওয়ার একটা প্রবণতা আসতেই পারে মেয়েদের মধ্যে। একদমই তাই জন্য আসে, এবং অনেক ক্ষেত্রে কি হয় ভিটামিনস মিনারেলসের অভাবের ফলেও যেহেতু অ্যানিমিয়া আসে, তো আমাদের লক্ষ্য রাখতে হবে যে আফটার আমরা যখনই পিরিয়ডস আমার ওভার হয়ে গেল 3 to 4 ডেজের পর, তারপর কিন্তু আমাদের অনেক রকমের মিক্স ফ্রুটস বা মিক্স ভেজিটেবলস নিতে হবে। পালং শাকের তরকারি নেওয়া যেতে পারে, প্রোটিন একটু এনহ্যান্স করে দেওয়া যেতে পারে, একটুখানি মাছ, মাংস, ডিম এগুলো বাড়াতে পারেন, বা ভেজিটেরিয়ান যারা আছেন তারা একটু সয়াবিন থেকে প্রোটিনটা নিতে পারেন, বা ডাল সোর্স থেকে, অনেক সময় মাশরুম থেকেও আমরা বলে থাকি যে প্রোটিন আপনি নিন, বা মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস তো অ্যাভেলেবেলই আছে। তো সেরকমভাবে আমরা কিন্তু প্রোটিন কোয়ান্টিটিটা একটু ইনটেক করতে পারি। আর যাদের B12-এর আমরা বডিতে চেক করাতে পারি যে অনেক কিছুরই টেস্ট ডিফারেন্স থাকে, তো ব্লাড টেস্টেও আমরা দেখে নিতে পারি। ওকে, আর মোটামুটি রক্তশূন্যতার কারণ কি কি মূলত সেটা যদি একটু ব্রডলি, মানে যেহেতু সাধারণ মানুষ আমরা অনেক সময় বুঝতে পারি না, হ্যাঁ আয়রন আমার শরীরে একটু কম আছে এই কারণে, জেনেটিক্যালিও এই দুটো তো আমরা মোটামুটি অ্যাড্রেস করেছি। আর কি কি কারণে? আচ্ছা, মেয়েদের তো পিরিয়ডসের কারণে হতে পারে, কিন্তু ছেলেদের বা ছোট ছোট বাচ্চাদের কি কারণে হতে পারে এবং তার প্রতিকার কি?
হ্যাঁ, অনেক সময় আমরা বুঝতে হবে যে সিমটমগুলো এখানে কি কি রয়েছে। যেরকম হচ্ছে প্রচণ্ড মাথা ঘোরা বা ক্লান্ত অনুভব করা, প্রচণ্ড টায়ার্ড, হাতে পায়ে গায়ে প্রচণ্ড ব্যথা, এইগুলো থেকে আমরা বুঝতে পারি একটা ক্লান্তি, সারাক্ষণ ক্লান্তি, ঘুম থেকে ওঠার পরও একটা ক্লান্তি আসছে বডিতে, সেটা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের রক্তল্পতা কিন্তু বডিতে রয়েছে। তো তখন আমরা একটু ব্লাড টেস্ট করব, দেখব আমার হিমোগ্লোবিন রেঞ্জ কত আছে, তার সাথে ভিটামিনসেরও একটু টেস্ট করব, মিনারেলসেরও একটু ব্লাড টেস্ট করব, তাহলে বুঝতে পারবো যে আমার সব প্যারামিটারগুলো ঠিক আছে কিনা। তারপর যেটা করণীয়, যদি খুবই কম থাকে তাহলে আমাদের আয়রন সাপ্লিমেন্টেশন নিতেই হবে উইথ ফলিক অ্যাসিড, বা অনেক সময় B12 এর ডেফিসিয়েন্সিতে আমরা দেখতে পাই, বা অনেক সময় ভিটামিন সি এর ডেফিসিয়েন্সিতে আমরা দেখতে পাই। তো ভিটামিন সি যেহেতু রেগুলার বডিতে ইনটেক করতে হয়, তার জন্য আমি বলে থাকি ভিটামিন সি যেরকম কোনো সাইট্রাস ফ্রুটস যদি তারা নিতে পারে, তাহলে কিন্তু এই ভিটামিন মানে অ্যানিমিক একটু কম হওয়ার চান্সেস থাকে। এবার বড়দের অ্যানিমিয়াটা কিন্তু আমরা অতটা ধরি না যে একটা ছেলের অ্যানিমিয়া কি করে হতে পারে। হ্যাঁ, তো ছেলেদের যে অ্যানিমিয়াটা আমরা অনেক সময় ভাবি যে কেন ছেলেদের অ্যানিমিয়া হচ্ছে, কিন্তু হ্যাঁ, ছেলেদেরও অ্যানিমিয়া হওয়া সম্ভব। যদি কেউ, আমি যেটা বললাম, ফাইটের যদি বেশি পরিমাণে বডিতে চলে যায়, অ্যান্টিনিউট্রিয়েন্ট বেশি পরিমাণে চলে যায়, আর চা কফি, অনেকেই কিন্তু চা কফি ইনটেক একটু বেশি করে, তাদেরও কিন্তু এই কারণে চা কফির জন্য কি হয়, চা কফির জন্য তারা খিদেটা একদমই থাকে না, তো তারা নিউট্রিশন কিছুই বডিতে নিচ্ছে না, চা একটা খেয়ে নিচ্ছে, আমি 2 ঘন্টা ঠিক থেকে গেলাম। তো এইভাবেও কিন্তু আমরা দেখে নিতে পারি যে ছেলেদের কিন্তু ব্লাডের অ্যানিমিক হওয়ার চান্সেস বেড়ে যাচ্ছে। আর বাচ্চাদের যেটা আমরা মেনলি দেখে থাকি সেটা ভিটামিন আর মিনারেলসের অভাবে। আর থার্ড হচ্ছে অনেক রকমের ওয়ার্মস, পেটে প্যারাসাইট খুব বেশি থাকলেও কিন্তু অ্যানিমিক হওয়ার চান্স থাকে, সেটা বড় থেকে শুরু করে ছোট সবারই কিন্তু। তো অনেক সময় দেখে নিতে হবে বাচ্চাদের ওয়ার্মস আছে কিনা। আগের একটা এপিসোড আমরা ওয়ার্মস নিয়ে করেছি। হ্যাঁ হ্যাঁ, প্লিজ বলবো যে যারা এটা দেখেননি, প্লিজ আমাদের যেখানে এটা দেখছেন মানে আমাদের ইউটিউব চ্যানেলে, সেখানেই দেখবেন আমরা ওয়ার্মস নিয়ে, বিশেষ করে বর্ষাকালে ওয়ার্মস হওয়ার একটা লক্ষণ দেখা যায় বাচ্চাদের মধ্যে, সেটা নিয়ে একটা স্পেশাল এপিসোড আছে, প্লিজ দেখে নেবেন। প্লাস আমরা এই যেখানে এটা পোস্ট করছি সেখানেই কিন্তু কমেন্ট সেকশনে আমরা সেই লিঙ্কটা দিয়ে দেবো, মিস করবেন না। হ্যাঁ, তো ওয়ার্মসও দেখা যায় তাদেরও অনেক সময় অ্যানিমিক হওয়ার চান্সেস বেড়ে যায়। তো আমরা এটাই বলে থাকি যে ওয়ার্মসের জন্য ট্রিটমেন্ট করাতে হবে, আর একটু বেশি ফল, শাক, সবজি এগুলো কিন্তু বেশি করে খেতে হবে। রাইট। আর আচ্ছা, ছোট বাচ্চাদের আমরা কি মানে জানি হয়তো নেই অ্যানিমিয়া, তাও কি আমরা আয়রন সাপ্লিমেন্ট দেবো তাদের, বা মাল্টিভিটামিনস দেবো তাদের? মাল্টিভিটামিনসটা হয়তো দেওয়া যায়, কিন্তু আয়রন সাপ্লিমেন্টটা কিন্তু আমাদের অলওয়েজ দেখে নিতে হবে যে তাদের বডিতে আয়রন কতটা পরিমাণে রয়েছে। তাদের জেনারেলি অ্যাভারেজ যদি ধরেই আমি 10 থেকে 15 mg/dl এর মধ্যে থাকা কিন্তু উচিত হিমোগ্লোবিন। এবার তার নিচে নেমে গেল, হয়তো 9 বা 8-এ নেমে গেল, তখন কিন্তু আমাদের আয়রন সাপ্লিমেন্ট লাগে, এছাড়া কিন্তু আয়রন সাপ্লিমেন্ট দেওয়া উচিত নয়। ওকে। আর যাদের মানে অত মেনাক হবে, মানে একদম শুরু হবে পিরিয়ডস, সেই সময় মেয়েদেরকে আমরা আয়রন সাপ্লিমেন্ট দেবো। এই 10 বছর থেকে, আজকাল মোটামুটি 10 থেকে 12-র মধ্যেই পিরিয়ড স্টার্ট হয়ে যায়, তাদেরও কি আমরা এটা দিতে পারি নাকি না অ্যাভয়েড করা? যদি ডক্টর বলেন তাহলে দেওয়া যেতেই পারে। আর আমরা বলে থাকি আয়রন রিচ ফুড আর ফ্রুটসগুলো, ভিটামিন মিনারেলসের, সেগুলো নেওয়া, তাতেই কিন্তু অনেকটা কাজ হয়ে যায়। আর তার সাথে কিন্তু যেটা আমার মেনলি বলার জিনিস, যে 10 মিনিটের একটা এক্সারসাইজ পার ডে করা উচিত। বেশি বডিতে ফ্যাট চলে এলেও কিন্তু ভিটামিন সি যদি কম হয়ে যায়, তখনই কিন্তু আমাদের বডিতে আয়রন ডেফিসিয়েন্সি দেখা যায়। ওকে। আর আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে আমরা গর্ভবতী মায়েদের কথা বলেছি, ল্যাকটেটিং মাদার্সদের কি প্রয়োজন রয়েছে? হ্যাঁ, ল্যাকটেটিং মাদার্সদেরও প্রয়োজন রয়েছে, কারণ ব্লাডটাই ট্রান্সফার হয়ে মিল্কেতে যাচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তো তারাও সাপ্লিমেন্টেশন নিতে পারে। আর তাদের জন্য মেনলি যেটা থাকে একটুখানি, আবার যেটা বলছি যে সি ফুডস যেগুলো থাকে, মানে সি ফিশ বা যেগুলো আমরা মাছ বা অয়েস্টার যেগুলো খাই, এগুলো একটু বেশি করে খেলে তাদের মধ্যে এই হিমোগ্লোবিন বা রক্ত স্বল্পতাগুলো কিন্তু কম দেখা যায়। একদম, মানে অনেকেই ভাবেন যে গেড়ি গুগলি খাবো, মানে এই সময় কিন্তু অ্যাকচুয়ালি ভালো, দে আর ভেরি রিচ ইন আয়রন ক্যালসিয়াম। একদম, এবং ক্যালসিয়াম তো বটেই। সো আমরা বুঝতে পারলাম মোটামুটি কি কি খাবো যার জন্য অ্যানিমিয়া হবে না। কিন্তু তাও যদি মানে আসলে এই যখন আমরা আলোচনায় থাকি, একটা রেসিপি মানে সেটা
সঙ্গীতা দেবে না, এটা ঠিক মন সায় দেয় না। সেই জন্যই বলি আজকে যদি ছোট করে একটা রেসিপি শেয়ার হ্যাঁ, করো। রেসিপিটা হচ্ছে আমরা যেরকম পালং শাকের একটা রুটি বানাই, হ্যাঁ, একদম গ্রিন কালারের সুন্দর, বাচ্চাদেরও খুব পছন্দ হয়। তার সাথে যদি আমরা বিটরুট কিন্তু আয়রন কন্টেন্ট খুব হাই থাকে, বিট, আর যদি তার সাথে পটাটো বা অনেক মিক্স ভেজিটেবলস দিয়ে একটা তরকারি বানিয়ে যদি আমরা টিফিনে বাচ্চাদের এটা দিতে পারি, বাচ্চারাও ভালোবেসে খায়, বড়রাও। বড়দের জন্য পানির পরাঠা বা এরকম ধরনের পালক পানিরের কোনো তরকারি যদি আমরা করি, তাহলেও কিন্তু আমাদের কন্টেন্টটা, আয়রন কন্টেন্টটা ওখান থেকে পাওয়া যায়। যাক, অন দ্যাট নোট, যে কটা খাবার বলেছি সব কটাই আমার মোটামুটি ফেভারিট। আর যাদের খিদে পেয়ে যাচ্ছে তাদের বলি ঠিকঠাক খান, সুস্থ থাকুন, ভালো থাকুন। গোটা সেপ্টেম্বর মাস জুড়েই কিন্তু আমরা হেলদি নিউট্রিশন নিয়েই কথা বলবো। প্রত্যেক দিন এক একটা থিম যেটা পেতে দেওয়া হয়েছে, আমরা সেই বিষয়গুলোকেই আলোকপাত করবার চেষ্টা করব। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সঙ্গীতা। থ্যাংক ইউ রুথলিনদি। আর আবার কথা হবে আগামী এপিসোডে। দেখতে থাকুন, শুনতে থাকুন নিউট্রি টক, শুধুমাত্র রেডিও নিউ টাউনে। নমস্কার। নমস্কার।